হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা রজনী, পর্ব 29, লেখিকা সামিয়া খান। এই দুনিয়ায় সব থেকে কঠিন কাজ হচ্ছে নিজেকে হত্যা। অন্যকে হত্যার থেকে নিজেকে হত্যার মধ্যে হাজার গুণ সাহসের প্রয়োজন হয়। একটা জিনিস খেয়াল করলে দেখা যায়, মানুষ সামান্য আলপিন তার শরীরে প্রবেশ করতে কাঁপাকাঁপি শুরু করে দেয়, অথচ ঠিক সেই মানুষ নিজের হাতে ধারালো বস্তু চালাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। তাহলে যারা আত্মহনন করে তাদের তুমি সঠিক বলছো শোভা আপু? না, মোটেও না। তারা সঠিক নয়, শুধু তাদের পরিস্থিতি বিবৃতি করলাম ধিয়া, যে কতটা বাধ্য হলে তারা নিজেকে হত্যার পথ বেছে নেয়। একটা অতি নরম তুলতুলে হাতের বন্ধনে থেকে কথাগুলো বলে চলেছে শোভা। গোলাপি শুভ্র হাত ছোট ছোট হাতে নেড়ে মায়ের মনোযোগ আকর্ষণ করছে নিজের দিকে, এবং তা সফল হয়ে একটা বিজয়ের হাসি হেসে দিল ছোট্ট হাতের অধিকারী। ওর নাম কি রাখবে শোভা আপু? ওর বাবার ইচ্ছে ওর নাম মেহেরিমা রাখা। কেন? কাঠখোট্টা হয়ে শোভা জবাব দিল, জানি না, তোমাদের নামের সাথে মিলিয়ে রাখা উচিত ছিল। দেহা একটা কথা সত্যিকারের জবাব দিবি? বলো আপু। মায়া ভাবের সাথে আরিয়ানের কি আগে থেকে কিছু ছিল? শোভার করা প্রশ্নে একটু চমকালো না দিহা, কারণ সে আগে থেকে জানতো এরকম একটা অবস্থার সম্মুখীন কখনো না কখনো তার হতে হবে। শান্ত ধীর স্থির গলায় জবাব দিল, অতীত শব্দটা অনেক কঠিন একটা শব্দ। এর ভর সকলে বহন করতে থাকে আজীবন, কিন্তু তার শক্ত বাঁধনে বেঁধে একটা আবরণে ঢেকে। কখনো কখনো মানুষের জন্য মঙ্গল ওই আবরণটাকে না ভাঙা, এতে মানুষের উপকার হয়। হেয়ালি করতে হবে না দেহা, আমি যা বোঝার বুঝে গেছি। দুজনেই অনেক এগিয়ে গেছে আপু। কথাটার জবাব দিল না শোভা। আজ বিয়ের 1.5 বছর পর আরিয়ানের করা সমস্ত ব্যবহারের কারণ বুঝতে সক্ষম হলো শোভা। মাত্র 20 দিন আগে শোভার মেয়ে মেহেরিমা এই পৃথিবীর আলো দেখেছে। আরিয়ান সর্বোচ্চ ভালোবেসে মেহেরিমাকে, এর জন্য শোভা বিষয়টা ঘাটবে না। কখনো কখনো কম্প্রোমাইজ জীবনের জন্য করতে হয়। আর যদি শোভা মেহেরিমার জন্য কম্প্রোমাইজ না করে, তাহলে অবশ্যই তার সন্তানের ভবিষ্যতের জন্য তা ক্ষতিকর। মায়া ও দেহানের ছেলে আবরিশামের বয়স 1 মাস। পুরো দোস্তর বাবার মতো দেখতে হয়েছে। সেই দিহানের নাক, সেই দিহানের চোখ, হাত মুখের আদল সব। ওয়াফা তো আকাশের চাঁদ হাতে পেয়েছে মনে হয়। সারাদিন মায়ার ছেলে আবরিশামকে নিজের কোলে রাখে। মায়ার পরিবার, দিহানের পরিবার, আরিয়ানের পরিবার সকলে মিলে মায়ার নানুর বাড়ি এসেছে। এখানে 2 নবজাতকের আকিকার অনুষ্ঠান হবে। কেমন আছেন ম্যাডাম? হাসি মুখে পিছন ফিরে তাকিয়ে মুহূর্তে হাসিটা মিলিয়ে গেল ওয়াফার মুখ থেকে। আবরিশামকে কোলে তুলে নিয়ে ওই জায়গায় ত্যাগ করবে ওয়াফা, তখন স্বাধীন ওকে থামিয়ে দেয়। রাগ করে রয়েছেন ওয়াফা ম্যাডাম? ছাড়েন, বাবুকে খাওয়াবো, ওর ক্ষুধা লাগছে। ইস, এমনভাবে করেন যেন বাচ্চাটা আপনার, আমার না হলেও আমার বোনের তো। ওয়াফার আবার চলে যেতে নিলে স্বাধীন আটকে দিল। ওয়াফা, আমি প্রায় 9 মাস পর রিহেব থেকে আসলাম, ভালোভাবে কথা বলবে না? রিহেব কেন? পুরোদমে ড্রাগ এডিক্টেড ছিলাম, এজন্য। কেন, ছ্যাঁকা খেয়েছিলেন? কিছুটা ওরকম। তাহলে আমি আপনাকে আবার ছ্যাঁকা দিলাম। 1 মিনিট, আমরা প্রেম করলাম কখন? স্বপ্নে। কথাটা বলে ভেংসি কেটে আবরিশামকে কোলে নিয়ে স্থান ত্যাগ করলো ওয়াফা। তার যাওয়ার দিকে তাকিয়ে হালকা হেসে দিল স্বাধীন। এক নতুন অনুভূতির সৃষ্টি হতে চলেছে। জিগজ্যাকের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে মায়া, আরামে ঘুম চলে আসছে বিড়ালটার। জিগজ্যাকের জন্য একটা মেয়ে বিড়াল এনেছে দিহান। তাকে ভালোবাসা তো দুদিনে আরও বেশি মেরেছে জিগজ্যাক। বেচারি ভয়ে জিগজ্যাকের আশেপাশেও আসে না। ঘাড়ে গরম নিঃশ্বাসের অনুমতি লাগায় চকিত হয়ে গেল মায়া। এই স্পর্শ সিনেমায়া। ক্ষুধা লাগছে আবরিশামের আম্মু। খাবো, আপনি না কেবল খেলেন? এটা মিনি ক্ষুধা। এত খেলে মোটা গাম্বুস হয়ে যাবেন নায়ক সাহেব। এতে তো ভালোই হবে, বাবু হওয়াতে তুমিও একটু মোটা হয়েছ, আমিও একটু মোটা হব, তখন দুজনে মিলে হয়ে যাব মোটামুটি। দিহান দরজায় টোকা লাগায়, আর কিছু বলতে পারল না মায়া। আরিয়ান দাঁড়িয়ে আছে দরজায়,
ভেতরে আসো আরিয়ান, কোনো কাজ ছিল? জি ধিয়ান ভাইয়া, নিজের জিনিস নিতে এসেছি এবং আপনার জিনিস ফেরত দিতে এসেছি। সেটা কি? তার আগে আপনি একটা ভিডিও দেখুন। ফোনে স্ক্রিনে একটা ভিডিও ওপেন হলো, যেখানে একটা বন্ধ ক্লাসরুমে মুখোমুখি স্বাধীন আর শোভা বসে আছে। স্বাধীনের হাতে হক স্টিক। এটা তো মিনিস্টারের ছেলে স্বাধীন, তাই না? ইয়েস। আগে দেখেন, মজার একটা ঘটনা ঘটবে। ভিডিওতে এক পর্যায়ে শোভা বলে, আমার বাচ্চার বাবা স্বাধীন, আরিয়ান নয়। কথাটা শুনে মায়া দিহান কোনো রিয়াকশন দিল না, কারণ এর পূর্বের সকল কথা তারা শুনেছে। বিরক্তি নিয়ে দিহান বলল, এতে কি প্রমাণ হয় আরিয়ান? প্রমাণ হয় যে শোভার বাচ্চা বাবা স্বাধীন, আমি নই। গাঞ্জা খেয়েছো নাকি আরিয়ান? কই না তো। তাহলে এমন কথা বলছে কেন? ভিডিওতে স্পষ্ট দেখা যায় শোভা ওটা কথা কথার কথা বলেছে। আমি জানি, কিন্তু তা তো আর বাইরের মানুষ জানে না। এ কথাগুলো এখন ভাইরাল হবে, সাথে শোভার স্বাধীনের কিছু অন্তরঙ্গ ছবি। আসল না, ওটা এডিট। কিন্তু বাঙালি তো আর এডিট বিবেচনা করবে না। আরিয়ান, তোকে আমি কিছু বলি না, তাই যা মনে হয় তাই করতে পারবি না তুই না? ধিয়ান আস্তে কথা বলেন। বাহিরে মানুষ। মায়া দেখেছো কি বলছে ও? কীভাবে নিজের নবজাতক মেয়ের গায়ে জারজের সিলমোহর লাগাতে চায়। আমি ও তো কিছু জানি না দিহান ভাই। আপনি চাইলে বিষয়টা আটকাতে পারেন, শুধু মায়া আর আবরিশামকে আমাকে দিয়ে দিবেন এবং শোভা আর মেহরামিকে নিয়ে চলে যাবেন, এবং তা কালকের মধ্যে। তা নয়, এগুলো ভাইরাল হতে সময় লাগবে না, আর আমি যা বলি তাই করি। এ সময় মায়া মুখ খুলল। আরিয়ান, আপনি যা চাচ্ছেন তা কি আদৌ কখনো সম্ভব? আমি কখনো আপনার কাছে যাব না। না আসলে তাহলে শোভা এবং মেয়েটার ক্ষতি হবে। চয়েস ইজ ইয়োর্স। নিজেকে জানোয়ারের পর্যায়ে নিয়ে যাবেন না। এটা ভুলতে বাধ্য করবেন না যে আমি আপনাকে ভালোবাসতাম। আপনার সকল কাজ ক্ষমা করেছি তাই বলে মাথায় উঠবেন না আরিয়ান। মাত্র 24 ঘন্টা, তারপর এগুলো ভাইরাল। ভেবেচিন্তে ডিসিশন নেবে। মেহরেমাকে বুকে নিয়ে দোলনায় দুলছে শোভা, শান্ত স্থির দৃষ্টি। রাতের অন্ধকারে চোখগুলো চকচক করছে। নিজের বৃদ্ধা আঙুলি মুখের ভিতর রেখে ঘুমিয়ে আছে মেহরেমা। বাবু ঘুমিয়েছে? আরিয়ানের দিকে তাকালো না শোভা। আস্তে ধীরে বাচ্চাটাকে বুকে নিয়ে দুলছে। বাবুকে নিয়ে ভিতরে যাও শোভা। বাবু নর্মালে হয়েছে তাই তোমার এত বাহাদুরি। যদি সি সেকশনে হতো তখন বুঝতে। আরিয়ান বলো, আপনি না জীবনে অনেক বড় একটা শাস্তি পাবেন। কেন? আমি আবার কি করলাম জানি না। তাহলে এরকম কথা কেন বলো? বাবুকে আমার কোলে দাও। থাকুক আমার শরীরে নিচ্ছে, যেটা ওকে ভবিষ্যতে শক্তি দেবে যখন আমি না থাকবো। কেন? তুমি কোথায় যাবে? অসীমে। অসীমে? দীর্ঘ 3 ঘন্টা যাবৎ এই শব্দটা আরিয়ানের মস্তিষ্কে বাড়ি দিয়ে চলেছে। এখন চলেছে বসন্তকাল, তাও পরিবেশটা যেন কেমন গুমোট ধরানো। মেহরিমা অনেকক্ষণ যাবৎ কান্না করে চুপ হয়ে গেছে। তাকে বুকে জড়িয়ে গেটের একপাশে বসে আছে আরিয়ান। সামনের খোলা মাঠে কারো জানাজা পড়ানো হচ্ছে, যার ইমাম তার নিজের বাবা, কিন্তু তাকে জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। ছোট্ট মেয়েকে বুকে নিয়ে জানাজার শেষ দৃশ্য পর্যন্ত দেখে গেল আরিয়ান। যে বাড়িতে আনন্দের জোয়ার ছিল সে বাড়িতে আজ বিয়োগের ছায়া। ঘুরে ফিরে সমস্ত কিছু দেখছে আরিয়ান। প্রাচীন আমলের বাড়ি হওয়াতে অনেক বড় একটা উঠান। উঠানের এক পাশে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে আরিয়ানের শাশুড়ি আফিয়া। বুকে 1 মাসের ছোট ছেলেকে নিয়ে শাশুড়ি শুশ্রূষা করেছে মায়া। তার পাশে দিহা বসে আছে, যে মৃত মানুষটাকে দেখার পর এক চিৎকার দিয়ে আর কিছু বলেনি। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছে। আজ সকালে স্বাধীন বাগান বিলাস করতে বের হয়েছিল। ছাদের কাছে বাগানের মধ্যে আসতেই দেখতে পেল রক্তের ছোট ধারা। হন্তদন্ত করে রক্তের উৎসের কাছে গেলে দেখতে পায় উল্টো হয়ে শোভা শুয়ে আছে, একদম নিথর। রক্তগুলো জমাট বাঁধতে শুরু হয়েছে অনেকক্ষণ। চিৎকার করে লোক সমবেত করেও কিছু করতে পারেনি, কারণ ততক্ষণে দেহ ঠান্ডা হতে শুরু হয়েছিল। অদ্ভুত মোহনীয় উচ্চারণে কালেমা পড়ে শোভার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। দিহানের ইচ্ছে অনুযায়ী এখানের পারিবারিক কবরে শোভাকে দাফন করা হবে, কারণ শহরে যেতে অনেক সময়। এত সময় লাশ রাখা ঠিক হবে না। খাটিয়ার এক পাশে দিহান ধরেছে, অন্য পাশে শোভার বাবা মাসুদ সাহেব। লোকটা একটা কথা বলেনি শোভার লাশ দেখে, কিন্তু তার চোখ দুটো অন্য কিছু বলে দিচ্ছে। প্রাণপ্রিয় বোনের বিয়োগ ব্যথা সইতে পারছে না দিহান। কবরস্থানের দিকে এগিয়ে চলেছে সমস্ত সমবেত।
মেহেরিমাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো আরিয়ান। ধীর পায়ে এগিয়ে চলেছে শোভার অসীম যাত্রার সাথে। পিছন থেকে মায়ার ডাকে ফিরে তাকালো আরিয়ান। বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে মায়া, চোখে আলাদা ধরনের ঘৃণা ভাব। ও ছোট বাচ্চা, আপনার যেখানে যাওয়ার সেখানে চলে যান, কিন্তু বাচ্চাটাকে দিয়ে তারপর যান। আরিয়ান কোনো প্রতিবাদ করলো না, চুপচাপ মেহেরিমাকে মায়ের কোলে দিয়ে দিল। মায়ের এক পাশে আবরিশাম তো অন্য পাশে মেহেরিমা। মেহেরিমা কিছুক্ষণ তাকিয়ে থেকে পিছন ফিরে সামনে এগিয়ে যাওয়া জনসমাগমের দিকে এগিয়ে চলল আরিয়ান। দুই বাচ্চা কোলে নিয়ে সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়া। কেন যেন তার মনে হচ্ছে কারো প্রায়শ্চিত্ত শুরু হয়ে গেল, অনন্তকালের প্রায়শ্চিত্ত। দিহান ভাই, এই মেসেজটা যখন পাবে তখন হয়তো আমি রূহ হয়ে আর্তনাদ করছি। বিশ্বাস করো, আমি বিয়ের আগ পর্যন্ত জীবনে অনেক সুখ পেয়েছি, কিন্তু বিয়ের রাত থেকে আরিয়ান আমার সাথে খারাপ ব্যবহার করতো। প্রথম ভাবতাম এগুলো ঠিক হয়ে যাবে, কিন্তু সময় যায় তা আর ঠিক হয়ে ওঠে না। বাবাকে বললে বাবা নিজের ইলেকশনের দোহাই দিত, মাকে বললে মা নির্বিকার থাকতো। বাবার জন্য হয়তো দিহা এবং তোমাকে বলতে পারতাম না। তোমাদের নিজেদের জীবন তখন ঝড়ের কবলে। হায়, তখন যদি জানতাম সেই ঝড়টা আরিয়ান, আমি আত্মহত্যা কখনো করতাম না। কিন্তু আজকে তোমাদের এবং আরিয়ানের কথায় করতে বাধ্য হলাম। বাবু যখন পেটে আসে তখন প্রথম সে আমাকে মারে। তুমি আর মায়া ভাবি তখন ইতালিতে। আমি নিয়তি মেনে চুপ করেছিলাম। তারপর থেকে প্রায় হাত তুলতো আমার উপর। আমি বিভিন্নভাবে মাইন্ড টর্চার করে তার থেকে আরিয়ানের উপর প্রতিশোধ নিতাম। হাতে মারতে পারতাম না এজন্য। তাই বলে আরিয়ান যে আদর করতো না এমন নয়, বেশ কেয়ার করতো আমার। মেহেরিমা জন্ম নেওয়ার পর খুব খুশি ছিল। ভেবেছিলাম মেয়েটার জন্য হয়তো সব কিছু হবে, ঠিক হবে। তার আর মায়া ভাবির সম্পর্কটাকে মেনে নিয়েছিলাম, কিন্তু নিয়তি অন্যটা ছিল। আমি কম্প্রোমাইজ করলেও আরিয়ান করেনি। মায়া ভাবিকে পাওয়ার জন্য কি জঘন্য শর্ত দিল আরিয়ান। নিজের সন্তানকে অস্বীকার করতে দ্বিধাবোধ করলো না। তুমি বলবে আমি শিক্ষিত মেয়ে, চাকরি করি, আরিয়ানকে ছেড়ে দিলে কিছুই হতো না। উফ, আত্মহত্যা শিক্ষিত আর অশিক্ষিত দিয়ে হয় না। মানুষের যখন মনের মৃত্যু হয় তখন আত্মার মৃত্যু প্রস্তুতি নেওয়া শুরু করে। মেহেরিমাকে কখনো ওর বাবার কাছে যেতে দিও না, পারলে তোমার কাছে রেখো। মেসেজটা এখানে শেষ হয়ে যায়। আরও কথা হয়তো শোভা লিখতে চেয়েছিল, কিন্তু লিখতে পারেনি। গত 18 বছরে এই মেসেজটা রোজ নিয়ম করে পড়ে দিহান। তাও কষ্টটা ঠিক প্রথমবারের মতো মনে হয়। জানালার পাশে বসে আছে দিহান, পাশে মায়া। দুজনের চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট। পিছনে বসে আছে আবরিশাম এবং মেহেরিকা। দুজনেই এখন 18 বছরের যুবক যুবতী। তার পাশে মায়া ও দিহানের দ্বিতীয় সন্তান মৌফি বসে রয়েছে। তারা চলছে মায়ার নানুর বাড়ি, যেখানে শোভার কবর রয়েছে। প্রায় 10 বছর পর শোভার কবর দেখবে তারা। এতদিন সকলে লন্ডনে ছিল। মেহের বিলাই, রিশাম ছাগল, আপনি যদি এখানে গিয়ে বিলাই বলেন তাহলে আপনার কপালে হকি স্টিকের বাড়ি আছে, ঠিক যেরকমভাবে স্বাধীন আঙ্কেলকে মা দিয়েছিল। পটাশ পটাশ, আমার শখের পার্সিয়ান ধলা মেয়ের বিলাই। দিহান আবরিশামকে কিছু বলেন, ছেলেটা ঠিক আপনার মতো হয়েছে। আমার মতো হবে না তো তোমার মতো হবে মায়া বিলাই? ঢং করেন আবরিশাম। বেশি বুঝলে মেহেরের বিয়ে এক বিল্লুর সাথে দিয়ে দেব। এই না মা, আমাকে বিয়ের আগে শতানের ভয় কেন দেখাও? পাশে থেকেও খিটখিট করে হেসে দিল ত্রয়োদশী একটা মেয়ে। ওই যে হাসে মেহেরের চামচা মৌফি ম্যাডাম। ভাইয়ের বাচ্চা ভাই, তুমি তো এটাও জানো না ওটা সতীন নাকি শতান। মেহেরজান, তুমি জানো ইনস্টাতে না অনেক সুন্দর একটা ছেলেকে দেখেছি, তুমি দেখবে? অবশ্যই মৌফিজান। চুপ, বেশি কথা বলিস দুটোর কান ধরিয়ে রাস্তায় দাঁড়া করিয়ে রাখবো। চুপ করে বস। আর একটা কথাও কেউ বলে না, চুপচাপ গাড়ি চলতে থাকে পথ ছেড়ে। মেহেরিমা দূর থেকে দেখতে পাচ্ছে কেউ একজন তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আছে। তার পরনে প্রাচীনকালের ব্রিটিশদের মতো পোশাক, পকেটে হাত রেখে তার মায়ের কবর দেখে চলেছে। নিকশ কালো অন্ধকার চারপাশে। ছোটবেলা থেকে মেহেরিমার হাতে বের হওয়ার স্বভাব। একা একা, ঠিক একা একা নয়, তার আশেপাশে সব সময় আবরিশাম থাকে। এর জন্যে মেহেরিমা সাহস পায়। আজকেও পেয়েছে। এত রাতে কবরস্থানে একটা লোক দাঁড়িয়ে আছে, বিষয়টা বোধগম্য হলো না। মেহেরিমার হুট করে
তার মনে হলো এটা তার বাবা হতে পারে। বাবাকে সে কখনো দেখেনি। লোকে বলে তার মা যেদিন মারা যায় সেদিন তার মায়ের লাশের সাথে তার বাবাও বের হয়ে যায় আর ফিরেনি। সবাই জানে তার বাবা ডেনমার্কে আছে। তার দাদুর আহাজারিতেও সে আর দেশে আসেনি, একা একা ওখানে থাকে। মাঝে মধ্যে তার রিশা ফুফি গিয়ে দেখা করে আসে, কিন্তু আজ পর্যন্ত মেহেরিমার সাথে দেখা করতে আসেনি। মেহেরিমা সব জানে তার বাবা সম্পর্কে, তারপরও কেন যেন বাবার সাথে দেখা করার কথা বলার তার প্রবল ইচ্ছা। তার মামা কোনো কিছু কখনো কম রাখেনি। তবুও বাবা মা আলাদা হয়। সাহস করে এগিয়ে গেল মেহেরিমা। কবরস্থানের গেট ধরে দাঁড়িয়ে পড়ল। একটু দূরে লোকটা দাঁড়িয়ে আছে। চাঁদের আলো স্পষ্ট দেখতে পারছে মেহেরিমা। মেহেরিমা, মাই ডটার। নিস্তব্ধ রাতেই পুরুষালী কণ্ঠস্বরে কেঁপে উঠল মেহেরিমা। চোখে নোনা জলের আভাস। সে ঠিক ভেবেছিল এটা তার বাবা, তাও কাছে গেল না। চুপচাপ গেট ধরে দাঁড়িয়ে থাকলো। কোনো জবাব না পেয়ে আরিয়ান আবার বলল, মেহেরিমা, মাই ডটার, কেমন আছো সোনা? কথাগুলো আরিয়ান মেহেরিমার দিকে এগোতে এগোতে বলল। অস্পষ্টত স্বরে মেহেরিমার মুখ থেকে বের হয়ে আসলো, বাবা। বাবা। আরিয়ান গিয়ে মেহেরিমার মাথায় হাত বুলালো। মেয়েটা দেখতে একদম ওর মায়ের মতো হয়েছে। শোভা আজকে বেঁচে থাকলে আর ভাবে না আরিয়ান। হাসি মুখে মেয়ের দিকে তাকায়। কেমন আছো? আপনি কি সত্যি আমার বাবা? তোমার মাকে দেখতে প্রতি বছর আসি। এবার তোমরা এসেছো জানতাম না। পিছনে একটা শব্দে সেদিকে ঘুরে তাকায় আরিয়ান ও মেহের। মায়া, দিহান ও আবরিশাম দাঁড়িয়ে রয়েছে। আরিয়ান ওদের দেখে কিছু বলল না। মেহেরিমা, আমি প্রায়শ্চিত্ত করছি। তোমার মায়ের সাথে করা পাপের শাস্তি কখনো হয়তো শেষ হবে না ইহু জন্মে। আমি এখন আবার চলে যাব আমার নিজের জাহান্নামে। বিশ্বাস করো, একাকিত্বের থেকে বড় শাস্তি এ দুনিয়াতে আর কিছু নেই। সকলে চুপ করে শুনছে আরিয়ানের কথা। দিহান কিছু বলছে না, হয়তো কিছু বলার নেই। 18 বছর আগে হলে খুন করে রাখতো আরিয়ানকে। দিহানের দিকে এগিয়ে এসে আরিয়ান বলল, দিহান ভাই, আমি আজকেও বলবো আমি সারা জীবন মায়াকে ভালোবেসেছি, কিন্তু কাঁদছি এবং কাঁদবো শোবার জন্য, তা আজীবন। মায়া, তোমাকে কিছু বলবো না। তোমাকে পাওয়ার নেশাতে আমি এমন করেছিলাম। এদিকে যে আমার কোহিনূর আমাকে রেখে চলে যাবে তা বুঝিনি। আর কোনো কথা বলল না আরিয়ান। মেহেরিমার কাছে এসে তার মাথায় আরও একবার হাত বুলিয়ে দিল। আবরিশাম, ওকে ভালোবাসো সব সময়। কথাটা বলে শোবার কবরে কিছু সময় তাকিয়ে থেকে হাঁটা শুরু করলো আরিয়ান। পিছন থেকে অনেকবার ডাকলো মেহেরিমা, কিন্তু একবারও থামলো না। অন্ধকারে মিলিয়ে গেল আরিয়ান। মেহেরিমা একবার তার পিছনে যেতে নিলে আবরিশাম তাকে থামিয়ে দিল। আবরিশাম, মেহেরকে নিয়ে বাড়িতে যাও। আমি আর তোমার মা পরে আসবো। মৌফি বাড়িতে একা? জি বাবা। আবরিশাম মেহেরিমাকে নিয়ে চলে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলল দিহান। বিলাইবো, চলো হাঁটি। গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ দিয়ে হেঁটে চলছে দিহান ও মায়া। আকাশে শুল্কপক্ষের চাঁদ, চারপাশে মৃদুমন্দ বাতাস। দিহান, মেয়ের কাঁদবে, আমাদের উচিত বাড়ি ফিরে যাওয়া। আবরিশাম ওকে সামলে নিতে পারবে। বেশি পেতে গেলে জীবনে কিছুই পাওয়া হয়ে ওঠে না, তাই না? আরিয়ান তার সবথেকে বড় উদাহরণ। ওর জীবনে অনেক বড় শাস্তি ভোগ করেছে। আচ্ছা দিহান, আপনি ভ্যানিসে থাকতে বলেছিলেন একবার আমাদের বিয়ের 20তম বছরে। আপনি বলবেন কেন আপনি এসেছিলেন আমার কাছে সেদিন রাতে? শুনতে চাও মহারানী? হ্যাঁ। জানো, সেদিন রাতে আয়শা আমার স্বপ্নে এসেছিল এবং আমার হাতে হলুদ এবং গোলাপি চন্দ্রপ্রভা দিয়েছিল। দিয়ে বলে যে কোনো একটা রাখতে, আর একটা সে নিজের কাছে নিয়ে যাবে। আমি হলুদটা রেখেছিলাম। তখন আয়শা বলে খুব দ্রুত আমি কাউকে হারাবো এবং কাউকে পাবো। তখন তুমি অসুস্থ ছিলে, তাই ঘুম ভেঙে গেলে তোমার কাছে গিয়েছিলাম এবং সে রাতের মিলনের ফল হলো আমাদের আবরিশাম। হলুদ চন্দ্রপ্রভা ছিল আবরিশাম এবং গোলাপি চন্দ্রপ্রভা ছিল শোভা। হয়তো। হুট করে দিহান থেমে গেল। মায়াকে সামনে এনে তার মুখের দিকে দৃষ্টি বন্ধ রাখল। মাধুরীলতা, আমার জীবনে মধুর বর্ষণ করতে এসেছিলে। তোমাকে প্রথম দেখায় নিজের করে নেওয়ার তীব্র বাসনা সৃষ্টি হয়েছিল, তা এখনও বহমান। আজও প্রতি রাতে আমি তোমাকে নতুন করে আবিষ্কার করি। এ জন্মে হয়তো কোনো না কোনো দূরত্ব থেকে গেল। ওয়াদা করো জন্মের 29। লেখিকা সামিয়া খান। এ দুনিয়ায় সব থেকে কঠিন কাজ হচ্ছে নিজেকে হত্যা।
অন্যকে হত্যার থেকে নিজেকে হত্যার মধ্যে হাজার গুণ সাহসের প্রয়োজন হয়। একটা জিনিস খেয়াল করলে দেখা যায়, মানুষ সামান্য আলপিন তার শরীরে প্রবেশ করতে কাঁপাকাঁপি শুরু করে দেয়, অথচ ঠিক সেই মানুষ নিজের হাতে ধারালো বস্তু চালাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। তাহলে যারা আত্মহনন করে তাদের তুমি সঠিক বলছো শোভা আপু? না, মোটেও না। তারা সঠিক নয়, শুধু তাদের পরিস্থিতি বিবৃতি করলাম ধিয়া, যে কতটা বাধ্য হলে তারা নিজেকে হত্যার পথ বেছে নেয়। একটা অতি নরম তুলতুলে হাতের বন্ধনে থেকে কথাগুলো বলে চলেছে শোভা। গোলাপি শুভ্র হাত ছোট ছোট হাতে নেড়ে মায়ের মনোযোগ আকর্ষণ করছে নিজের দিকে, এবং তা সফল হয়ে একটা বিজয়ের হাসি হেসে দিল ছোট্ট হাতের অধিকারী। ওর নাম কি রাখবে শোভা আপু? ওর বাবার ইচ্ছে ওর নাম মেহেরিমা রাখা। কেন? কাঠখোট্টা হয়ে শোভা জবাব দিল, জানি না, তোমাদের নামের সাথে মিলিয়ে রাখা উচিত ছিল। দেহা একটা কথার সত্যিকারের জবাব দিবি? বলো আপু। মায়া ভাবের সাথে আরিয়ানের কি আগে থেকে কিছু ছিল? শোভার করা প্রশ্নে একটু চমকালো না দিহা, কারণ সে আগে থেকে জানতো এরকম একটা অবস্থার সম্মুখীন কখনো না কখনো তার হতে হবে। শান্ত ধীর স্থির গলায় জবাব দিল, অতীত শব্দটা অনেক কঠিন একটা শব্দ। এর ভর সকলে বহন করতে থাকে আজীবন, কিন্তু তার শক্ত বাঁধনে বেঁধে একটা আবরণে ঢেকে। কখনো কখনো মানুষের জন্য মঙ্গল ওই আবরণটাকে না ভাঙা, এতে মানুষের উপকার হয়। হেয়ালি করতে হবে না দেহা, আমি যা বোঝার বুঝে গেছি। দুজনেই অনেক এগিয়ে গেছে আপু। কথাটার জবাব দিল না শোভা। আজ বিয়ের 1.5 বছর পর আরিয়ানের করা সমস্ত ব্যবহারের কারণ বুঝতে সক্ষম হলো শোভা। মাত্র 20 দিন আগে শোভার মেয়ে মেহেরিমা এই পৃথিবীর আলো দেখেছে। আরিয়ান সর্বোচ্চ ভালোবেসে মেহেরিমাকে, এর জন্য শোভা বিষয়টা ঘাটবে না। কখনো কখনো কম্প্রোমাইজ জীবনের জন্য করতে হয়। আর যদি শোভা মেহেরিমার জন্য কম্প্রোমাইজ না করে, তাহলে অবশ্যই তার সন্তানের ভবিষ্যতের জন্য তা ক্ষতিকর। মায়া ও দিহানের ছেলে আবরিশামের বয়স 1 মাস। পুরো দোস্তর বাবার মতো দেখতে হয়েছে। সেই দিহানের নাক, সেই দিহানের চোখ, হাত, মুখের আদল সব। ও আপাতত